হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটাতে আমি ক্লাস 12-এর সেকেন্ড চ্যাপ্টার সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস বা সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতি যে চ্যাপ্টারটা রয়েছে তার প্রথম পার্টটা একটু আলোচনা করব। আচ্ছা, এই ভিডিওটাতে প্রথমত কিছু হ্যান্ড রিটেন্স নোটস রয়েছে, তার সাথে এনসিইআরটির যে নোটসটা বা এনসিইআরটি বইয়ের যে পেজগুলো সেগুলো এখানে অ্যাটাচ করা রয়েছে, তাহলে বুঝতে সুবিধা হবে। আগে আমরা এইখান থেকে একটু বুঝে নেব, তারপর এনসিইআরটির বইয়ের যে লাইন্সগুলো আছে সেই লাইনগুলো বুঝিয়ে দেবো আমি। আচ্ছা, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস এটা পড়তে গিয়ে আমাদের যে ব্যাপারগুলো পড়তে হবে প্রথমেই, সেটা হচ্ছে ফ্লাওয়ার সম্পর্কে জানতে হবে, কারণ আমরা ফ্লাওয়ারিং প্ল্যান্টস পড়ছি, ঠিক আছে, বা অ্যাঞ্জিওস্পার্ম পড়ছি। অ্যাঞ্জিওস্পার্ম বলতে আমরা সপুষ্পক উদ্ভিদকে বোঝাই। তো সপুষ্পক উদ্ভিদ বা ফ্লাওয়ারিং প্ল্যান্টস এগুলোই যেগুলো কিনা ফ্লাওয়ার প্রোডাকশন করে। তাহলে ফ্লাওয়ার অ্যাঞ্জিওস্পার্মের একটা মেন রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, এই ফ্লাওয়ার সম্পর্কে আগে জানতে হবে। তারপরে আমরা প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট সম্পর্কে জানবো, মানে ফার্টিলাইজেশন বা নিষেকের আগের ঘটনা এবং ফার্টিলাইজেশন বা নিষেকের ঘটনা, এবং সপুষ্পক উদ্ভিদে একটা মেইন ইভেন্ট হয় ডাবল ফার্টিলাইজেশন সম্পর্কে সেইটা। তারপরে অ্যাপোমিক্সিস বা পলিএমব্রায়োনি সম্পর্কে জানবো। তো এগুলো হচ্ছে টোটাল চ্যাপ্টারটা সম্পর্কে বললাম। আজকের এই ভিডিওটাতে আমি শুধু ফ্লাওয়ার সম্পর্কে এবং মাইক্রোস্পোরোজেনেসিস বা মাইক্রোস্পোর বা রেণু কিভাবে উৎপাদন হয় সেই রেণু উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে ডিসকাশনটা করব। আচ্ছা, প্রথমে আমরা ফ্লাওয়ারের পার্টগুলো দেখে নিই। একটা ফ্লাওয়ার যখন থাকে তখন ফ্লাওয়ারের মধ্যে যে পার্টগুলো থাকে সেটা মেন 4টে পার্ট থাকে। এখানে আমি নিচে লিখে রেখেছি, এই যে 4 হোলস। তো সেই পার্টগুলো হচ্ছে স্ট্যামেন, কার্পেল, সেপালস অ্যান্ড পেটালস, ঠিক আছে। তো স্ট্যামেন যেটা সেটা মেল রিপ্রোডাক্টিভ, কার্পেলস যেটা সেটা ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, এছাড়াও সেপালস রয়েছে এবং পেটালস রয়েছে। পেটালসগুলো হচ্ছে পাপড়ি, আর সেপালস যেটা সেটা হচ্ছে বৃতি অংশটা। তো ছবিতে একটু দেখা যাক। এখানে ফুলের যে স্ট্রাকচারটা দেওয়া রয়েছে, ফুলের স্ট্রাকচারে প্রথম যে অংশটা আমরা দেখতে হবে সেটা হচ্ছে এই যে নিচের অংশটা, যেটার ওপরে ফ্লাওয়ারটা রয়েছে, সেই নিচের অংশটাকে বলা হয় থ্যালামাস অর রিসেপ্টেকেল। যে স্টেজটার ওপরে ফুলের সব অংশগুলো রয়েছে, দ্যাট ইজ কল্ড থ্যালামাস অর রিসেপ্টেকেল। আচ্ছা, থ্যালামাস থেকে ছোট ছোট এরকম কিছু অংশ বেরিয়ে আসে যেগুলোকে বলা হয় সেপালস, ঠিক আছে। তো এরকম সমস্ত অনেকগুলো এখানে সেপালস থাকে, এই সেপালসগুলো সবকটা মিলে হয় ক্যালিক্স, ঠিক আছে। তো এই যে সেপালস এখানে একটা দেখানো হয়েছে, এখানে অনেকগুলো সেপালস এখানে থাকে। আচ্ছা, নেক্সট যে পার্টগুলো সেগুলো হচ্ছে এই যে উপরে সবচেয়ে অ্যাট্রাকটিভ পার্ট যে ফ্লাওয়ারের, সেগুলো হচ্ছে পেটালস বা পাপড়ি যেগুলোকে আমরা বলছি, ঠিক আছে। এগুলো হচ্ছে পেটালস পার্ট। পেটালসের পর যেটা আমাদের দেখতে হবে মেল রিপ্রোডাকশানে যেটা হেল্প করছে সেটা হচ্ছে স্ত্রীস্তবক এবং পুংস্তবক যেটাকে বলা হয়। স্ত্রীস্তবক যেটা সেটা হচ্ছে পিস্টিল পার্ট, আর পুংস্তবক যেটা সেটা হচ্ছে স্ট্যামেন পার্ট, ঠিক আছে। এই দুটো পার্ট মেনলি আমাদের এখানে ফ্লাওয়ারের ক্ষেত্রে রিপ্রোডাকশানে কিন্তু হেল্প করবে। তো দেখা যাক এই স্ট্যামেন আর হচ্ছে পিস্টিল এগুলো কিভাবে তৈরি হয়েছে। তো এখানে এই যে পার্টটা দেখা যাচ্ছে, দ্যাট ইজ দ্য পার্ট অফ ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এখানে এই পার্টটাকে এখানেও দেখানো হয়েছে, এই পার্টটার নিচের দিকে থ্যালামাস রয়েছে, তারপর ওভারি, স্টাইল অ্যান্ড স্টিগমা। তাহলে স্টিগমা, স্টাইল, ওভারি এই তিনটে পার্ট নিয়ে যে পার্টটা সেটাই কিন্তু ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, আর এই ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটার নাম হচ্ছে পিস্টিল। আচ্ছা, পিস্টিলের পর যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যামেন। স্ট্যামেন এখানে অনেকগুলো স্ট্যামেন এখানে পাশাপাশি দেখানো হয়েছে। তো এই যে স্ট্যামেনগুলো, একটা স্ট্যামেন যদি আমরা এখান থেকে দেখি তাহলে একটা স্ট্যামেনে দেখা যাবে ওপরের দিকে এরকম দুটো লোব রয়েছে, সেই লোবগুলোকে বলা হয় অ্যান্থার, আর যে এখান থেকে যে অংশটা নিচের দিকে রয়েছে সেটাকে বলা হয় ফিলামেন্ট। তাহলে অ্যান্থার আর ফিলামেন্ট এই স্ট্রাকচারটা অ্যান্থার আর ফিলামেন্ট নিয়ে তৈরি। অ্যান্থার মানে হচ্ছে পুংধানী, আর ফিলামেন্ট মানে হচ্ছে পুংদণ্ড দিয়ে স্ট্যামেনটা তৈরি হয় বা মেল রিপ্রোডাক্টিভ পার্টটা এখানে তৈরি হয়। তো পেটালস যেগুলো, এই সমস্ত কটা পেটালসকে একত্রে করল্লা বলা হয়, আর সেপালস যেগুলো, এই যে সেপালস, সেই সমস্তগুলো সেপালস একত্রে ক্যালিক্স বলা হয়। আচ্ছা, এরপর আর একটা গুরুত্বপূর্ণ এখানে ইনফরমেশন রয়েছে, ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শ্যুট। শ্যুট মানে যখন আমরা মাটির ওপরের যে অংশটা থাকে উদ্ভিদের, সেই অংশটাকে আমরা শ্যুট বলি। যেমন পাতা হতে পারে, কাণ্ড হতে পারে, যে ব্রাঞ্চগুলো থাকে টোটালটা শ্যুট সিস্টেম, আর নিচের দিকে যেটা থাকে সেটা হচ্ছে রুট সিস্টেম। তাহলে এই যে শ্যুট বলা হচ্ছে, ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শ্যুট, ঠিক আছে। এই যে ফ্লাওয়ারটা সেটা হচ্ছে মডিফাইড শ্যুট, মানে গাছের ব্রাঞ্চেস বা কোনো কিছু মডিফাইড হয়ে এই
ফ্লাওয়ারটা ফর্মেশন হচ্ছে, ঠিক আছে। আর একটা ইনফরমেশন এখানে রয়েছে, যেটা হচ্ছে থ্যালামাস ইজ আ মডিফাইড স্টেম। এই যে থ্যালামাস যেটা, সেটা কিনা স্টেমটা মডিফাইড হয়ে থ্যালামাস তৈরি করেছে। মানে এই যে ছবিটা, এই ছবিটাই বোঝানো হয়েছে। এইটা যদি আমরা একটা স্টেম ধরে নিই, এটা যদি একটা স্টেম ধরে নিই, তাহলে এই স্টেমের ভেতরে এগুলো হচ্ছে নোট। তো প্রত্যেকটা নোট থেকে উপর দিকে দেখা যায় এই যে নোটগুলো থেকে ফ্লাওয়ারের পাপড়িগুলো এখান থেকে তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে এইগুলো পাপড়িগুলো উপর দিক থেকে তৈরি হচ্ছে, এবং দেখা যাচ্ছে একদম উপরের অংশ থেকে, এই অংশটা থেকে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টটা তৈরি হচ্ছে, এবং তার পাশ থেকে মেল রিপ্রোডাক্টিভ পার্টটা তৈরি হচ্ছে। তাহলে এই যে ফুলের যে অংশগুলো, মেল রিপ্রোডাক্টিভ, ফিমেল রিপ্রোডাক্টিভ, বা আমি যদি বলি এই যে পেটালসগুলো, এগুলো তৈরি হচ্ছে কোথা থেকে? অবশ্যই এই টোটালটা থেকে, মানে শ্যুটটা, এই শ্যুটটা যখন ওপর থেকে প্রেসড করা হচ্ছে, তখন প্রেসড কন্ডিশনে তখন এইরকম একটা স্ট্রাকচার নিচ্ছে, এরকম একটা স্ট্রাকচার নিচ্ছে, ঠিক আছে, প্রেসড করা হলে। তাই জন্য বলা হচ্ছে যে ফ্লাওয়ার যেটা, সেটা হচ্ছে মডিফাইড শ্যুট, আর এই যে থ্যালামাস যেটা নিচের দিকে, তখন এইটা থ্যালামাস ফর্মেশন করছে, থ্যালামাস যেটা তৈরি করেছে, তো সেই থ্যালামাসটা হচ্ছে মডিফাইড স্টেম, ঠিক আছে, কাণ্ডটাই মডিফাইড হয়ে এই থ্যালামাসটা তৈরি করেছে। আর ওপরে যে ফুলের যা অংশগুলো রয়েছে, সেগুলো হচ্ছে শ্যুট থেকে মডিফাই হয়ে তৈরি হয়েছে। এখানে 4টে পার্ট তো আগেই বলা হলো। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে স্ট্যামেন সম্পর্কে। স্ট্যামেন মানে পুংস্তবক সম্পর্কে। পুংস্তবকে সেখানে কী কী অংশ থাকে, সেখানে যেগুলো থাকে সেটা হচ্ছে উপর দিকের যেটা, সেটাকে বলা হয় অ্যান্থার, ঠিক আছে। অ্যান্থারের পর যে দণ্ডাকৃতি অংশটা, সেটাকে বলা হয় ফিলামেন্ট, আর নিচে তো থ্যালামাসের সাথেই ওটা অ্যাটাচ থাকে। তো এই যে ফিলামেন্টটা রয়েছে, এই ফিলামেন্টটা উপর দিকে অ্যান্থারটা এখানে অ্যাটাচ থাকে, যেখানে অ্যান্থারটা অ্যাটাচ থাকে সেটাকে ডিস্টাল এন্ড বলা হয়, আর যে দিকটাই ফিলামেন্টের যে দিকটা থ্যালামাস থাকে সেদিকটাকে প্রক্সিমাল এন্ড বলা হয়। তো ফিলামেন্টের এই দুটো এন্ড কিন্তু এখান থেকে মনে রাখতে হবে, একটা হচ্ছে ডিস্টাল এন্ড আর একটা হচ্ছে প্রক্সিমাল এন্ড। ডিস্টালটা হচ্ছে অ্যান্থারের দিকে, আর প্রক্সিমালটা হচ্ছে থ্যালামাসের দিকে। উপরে যে অ্যান্থারটা বললাম, এই অ্যান্থারটা দু রকমের হতে পারে, একটা হচ্ছে মোনোথিকাস অ্যান্থার, আর একটা হচ্ছে ডাইথেকাস অ্যান্থার। তো মোনোথিকাস বলতে যখন এই যে লোবগুলো, অ্যান্থারের যে লোবগুলো, একটা লোব থাকবে, মোনো মানে এক এবং ডাই মানে দুই, একটা লোব থাকলে মোনোথেকাস, আর দুটো লোব থাকলে ডাইথেকাস। থেকা মানে লোব। আচ্ছা, এই যে দুটো লোব থাকে, এই দুটো লোব যখন একত্রে জুড়ে থাকে, এরকম দুটো লোব জুড়ে থাকে, তো জুড়ে থাকার মাঝখানে এক ধরনের টিস্যু থাকে, এই মাঝখানে এক ধরনের টিস্যু থাকে, যেগুলো কিছু সেল দিয়ে ফর্মেশন হয়। এই সেলগুলো কিন্তু স্টেরাইল টিস্যু, প্যারেনকাইমা সেল বা প্যারেনকাইমা টিস্যু দিয়ে ফর্মেশন হয়, এগুলো কিন্তু স্টেরাইল টিস্যু। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো থেকে এমসিকিউ থাকে। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে অ্যান্থার লোবকে দেখানো হয়েছে এখানে। এই যে অ্যান্থার লোব, এটা হচ্ছে মোনোথেকাস আর এটা হচ্ছে ডাইথেকাস, ঠিক আছে। টিপিক্যাল যে অ্যাঞ্জিওস্পার্ম ফ্লাওয়ারগুলো আমরা মেনলি দেখি, সেটা ডাইথেকাস অ্যান্থার থাকে, এবং ডাইথেকাস অ্যান্থারটা এইরকম দেখতে হয়, যেখানে টেট্রাস্পোরাজিনেট কন্ডিশন থাকে। টেট্রাস্পোরাজিনেট বলতে এখানে 4টে স্পোরের কন্ডিশন থাকে, মানে পোলেন স্যাক থাকে আর কি, 4টে। আর এদিকে যেটা মানে মোনোথেকাস যেটা, সেখানে পোলেন স্যাক কটা থাকে? মাত্র 2টো থাকছে, কারণ এখানে এটা হচ্ছে অ্যান্থার লোব, যেটা অ্যান্থার লোবটা এখানে মোনোথেকাস বলতে একটা অ্যান্থার লোব, আর ডাইথেকাস যেটা, ডাইথেকাসে কী হয়েছে? 2টো অ্যান্থার লোব রয়েছে, তাহলে দুটো যখন অ্যান্থার লোব থাকছে, তখন এখানে 4টে পোলেন স্যাক থাকছে, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে ডাইথেকাস থাকতে পারে, মোনোথেকাসও হতে পারে। মোনোথেকাস কন্ডিশন হলে সেখানে এই যে পোলেন স্যাক, সেগুলো কিন্তু 2টো থাকবে, আর 2টো থাকলে বাইস্পোরাঞ্জিয়েট কন্ডিশন বলা হবে, আর 4টে থাকলে তখন টেট্রাস্পোরাঞ্জিয়েট কন্ডিশন বলা হবে। টিপিক্যাল যে অ্যাঞ্জিওস্পার্মগুলো আমরা দেখব, সেগুলো ডাইথেকাস কন্ডিশনে থাকে। আচ্ছা, আমরা মাইক্রোস্পোরোজেনেসিস পড়বো, মেইনলি পরাগরেণুর উৎপাদন সম্পর্কে পড়বো। তো পরাগরেণুর উৎপাদন সম্পর্কে পড়তে গেলে তার আগে আমাদের যেটা দেখতে হবে, এই যে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বা এই যে অ্যান্থার, এই অ্যান্থারটা কিভাবে ফর্মেশন হয় বা এই অ্যান্থারটা কিভাবে তৈরি হয়, ঠিক আছে। টোটাল অ্যান্থারের এখানে সম্পর্কে দেওয়া রয়েছে, তো এটা আগে একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, এখানে ট্রান্সভার্স সেকশন অফ অ্যান্থার করা রয়েছে। তো অ্যান্থারটা যখন তৈরি হয়, এই অ্যান্থারটা তৈরি হওয়ার আগের যে কন্ডিশনটা থাকে, মানে এটা একেবারে ম্যাচিওর অ্যান্থারকে দেখানো হয়েছে, ঠিক আছে। তো
একবারেই তো ম্যাচিওর হয়ে যায় না, একটা প্রাথমিক অবস্থা থেকে তারপরে তো এরকম একটা কন্ডিশনে আসে। তো সেই যে প্রাথমিক কন্ডিশনটা যখন থাকে তখন এই অবস্থায় থাকে। আর্কিস্পোরিয়াল সেল থাকে। আর্কিস্পোরিয়াল সেল হচ্ছে একগুচ্ছ কিছু সেল যেগুলো প্রাথমিক কিছু সেল। এই আর্কিস্পোরিয়াল সেল যেগুলো থাকে সেই সেলগুলো প্রথমে দুটো পার্টে ডিভাইড হয়ে যায়। কি কি পার্টে ডিভাইড হয়ে যায়? ভেতর দিকে কিছু থাকে যেগুলোকে পোরোজেনাস সেল বলা হয়, এবং বাইরের দিকে কিছু থাকে যেগুলোকে প্যারাইটাল সেল বলা হয়। এরকম একগুচ্ছ কিছু আর্কিস্পোরিয়াল সেল থাকে। আর্কিস্পোরিয়াল সেলের পরে আর্কিস্পোরিয়াল সেলগুলো যখন ম্যাচিওর করে তখন ভেতর দিকে কিছু সেল থাকে যেগুলোকে বলা হয় প্যারাইটাল সেল, এবং বাইরের দিকে তখন কিছু সেল ফর্মেশন হয়। এরকম বাইরের দিকে কিছু সেল ফর্মেশন হয় যেগুলোকে বলা হয় প্যারাইটাল সেল। বাইরের দিকে যে সেলগুলো থাকে সেগুলো প্যারাইটাল সেল, আর ভেতরের দিকে যে সেলগুলো থাকে তখন সেগুলোকে বলা হয় স্পোরোজেনাস সেল। ঠিক আছে? তাহলে এই আর্কিস্পোরিয়াল সেল প্রাথমিক অবস্থায় থাকে। আর্কিস্পোরিয়াল সেল থেকে এই রকম একটা কন্ডিশন আসে। সেই কন্ডিশনটাই কি বাইরের দিকে প্যারাইটাল সেল এবং ভেতরের দিকে থাকে স্পোরোজেনাস সেল। এই কন্ডিশনটাই আসে। আচ্ছা, এরপর দেখা যাক এরপর কি হয়। তো প্রথমে আর্কিস্পোরিয়াল সেল, তারপর আর্কিস্পোরিয়াল সেলটা যখন ডেভেলপমেন্ট হচ্ছে তখন সেখানে বাইরের দিকটায় প্যারাইটাল সেল ডেভেলপ হচ্ছে এবং ভেতরের দিকটায় প্রাইমারি স্পোরোজিনাস সেল ডেভেলপ করছে। এবার প্যারাইটাল সেল যেগুলো বাইরের দিকে যে প্যারাইটাল সেল লেয়ার রয়েছে সেই প্যারাইটাল সেল লেয়ারটা আবার ফার্দার ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার এবং ট্যাপেটাম, এই তিনটে লেয়ারে ভাগ হয়ে যায়। ঠিক আছে? তাহলে বাইরের দিকে যে প্যারাইটাল লেয়ারটা রয়েছে সেটা এই তিনটে ভাগে ভাগ হয়ে যায়। আর ভেতরের দিকে যে ভেতরের দিকে যে স্পোরোজিনাস টিস্যুটা রয়েছে সেই পোরোজিনাস টিস্যু সেলগুলো মাইটোটিক্যালি ডিভাইড করে এবং ডিভাইড করে নিজের সংখ্যা বৃদ্ধি করে এবং এমএমসি হিসাবে প্রকাশ পায়। এমএমসি বলতে মাইক্রোস্পোর মাদার সেল। ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ভেতরের দিকের স্পোরোজিনাস সেল বা স্পোরোজিনাস টিস্যু সেগুলো মাইটোসিস পদ্ধতিতে বিভাজন করে, আর মাইটোসিস পদ্ধতিতে বিভাজন করলে সেগুলো নিজের মাল্টিপ্লাই করবে, নিজের সংখ্যা বৃদ্ধি করবে, সংখ্যা বৃদ্ধি করে মাইক্রোস্পোর মাদার সেল হিসেবে প্রকাশ পায়। আর বাইরের দিকে যেগুলো প্যারাইটাল সেল ছিল সেই প্যারাইটাল সেলটা তিনটে লেয়ারে ভাগ হয়ে যাচ্ছে, এন্ডোথেসিয়াম লেয়ার, মিডিল লেয়ার অ্যান্ড ট্যাপেটাম লেয়ার। ঠিক আছে? তো এই নিচের ছবিটা দেখলে ব্যাপারটা আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে স্ট্রাকচারটা, এই টোটাল স্ট্রাকচারটা তৈরি হয়েছে তাহলে প্রথম কিন্তু আর্কিস্পোরিয়াল সেল থেকে। তো আর্কিস্পোরিয়াল সেল থেকে আমরা দেখেছি এই বাইরের দিকে তিনটে লেয়ার এবং ভেতরের দিকের এমএমসি লেয়ারটা তৈরি হচ্ছে। তো এই যে ছবিটা এখানে দেখানো হয়েছে একদম এখানে একটা লোবকে যখন দেখাচ্ছি এই একই জিনিস এদিকে চারটে লোবেই থাকবে। তো এই লেয়ারটা এখানে তিনটে লেয়ার দিয়ে অ্যান্থার ওয়াল লেয়ার বলা হচ্ছে। এটা অ্যান্থার ফর্মেশন হচ্ছে পরবর্তীকালে, এবং অ্যান্থারের ওয়ালগুলো যে লেয়ারগুলো প্রথমে এপিডার্মিস লেয়ার থাকে একদম বাইরের দিকে, তারপর এন্ডোথেসিয়াম লেয়ার থাকে। এন্ডোথেসিয়াম লেয়ারের পর যেটা থাকে সেটা হচ্ছে মিডিল লেয়ার, এই যে পিঙ্ক কালার দিয়ে বোঝানো হয়েছে মিডিল লেয়ারটা। মিডিল লেয়ারটার ওই লেয়ারগুলো একটু বেশি থাকে, তিন চারটে লেয়ার থাকে। তারপর একেবারে ভেতরের দিকে যে লেয়ারটা গ্রিন কালার দিয়ে বোঝানো হয়েছে এটা হচ্ছে ট্যাপেটাম লেয়ার। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এই লেয়ারগুলো, কারণ এগুলো থেকে বিভিন্ন রকম এমসিকিউ থাকে। আচ্ছা, তো এই চারটে লেয়ার মেনলি এখানে থাকে। আর ভেতরের দিকে একদম ভেতরের দিকে আমরা কিছু সেল এখানে দেখতে পাচ্ছি যেগুলোকে বলা হয় এমএমসি সেল। এমএমসি সেল যেগুলো ডিপ্লয়েড সেল, যেগুলো বললাম যে স্পোরোজিনাস টিস্যু থেকে ওটা ডিভাইড করছে স্পোরোজিনাস টিস্যু সেলগুলো, এবং এমএমসি সেল বা মাইটোটিক্যালি ডিভাইড করে মাইক্রোস্পোর মাদার সেল হিসেবে প্রকাশ পাচ্ছে। এই মাইক্রোস্পোর মাদার সেলগুলো পরবর্তীকালে আমরা দেখব ছোট ছোট মাইক্রোস্কোপিক স্পোর ফর্মেশন করবে থ্রু দ্য মিওসিস। মিওসিস পদ্ধতিতেই এই এমএমসি সেলগুলো মাইক্রোস্পোর মাদার সেলগুলো কি করবে? মাইক্রোস্পোর বা রেণু তৈরি করবে। তো সেটা পরের কথা। তো এইখানে এইটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন অফ অ্যান্থার। অ্যান্থারটা এরকম থাকে এবং ভেতরের দিকে একটা দেখানো হয়েছে কানেকটিভ টিস্যু। একটু আগেই আমি বলছিলাম যে কানেকটিভ টিস্যু থাকে যেটা কিনা স্টেরাইল, এই জায়গা থেকে ডেহিসেন্সটা হয় মানে বিদারণ হয়। এইটা অ্যান্থারটা যখন ফেটে যায়, অ্যান্থারটা ফেটে গিয়ে পোলেন এই জায়গা থেকে ডেহিসেন্স হয় এবং এই পোলেন গ্রেনগুলো তখন এখান থেকে বেরিয়ে আসে থ্রু দ্য ডেহিসেন্স। আর নিচের দিকের এই জায়গাটাকে স্টোমিয়াম বলা হয়, স্টোমিয়াম। আচ্ছা,
আচ্ছা, আর একটা এখান থেকে বলে রাখি, এই যে ভেতর দিকে যেগুলো এমএমসি রয়েছে, এই যে ব্ল্যাক কালার দিয়ে দেখানো হয়েছে, এই এমএমসি সেলগুলো যে স্যাকটার ভেতরে রয়েছে ওই স্যাকটাকে সাধারণত বলা হয় পোলেন সেক অর মাইক্রোস্পোরাঞ্জিয়াম। আচ্ছা, এখানে যে লেয়ারটা রয়েছে গ্রিন কালারের যে লেয়ারটা ট্যাপেটাম লেয়ার, এই ট্যাপেটাম লেয়ারটা খুব ইম্পর্টেন্ট। ট্যাপেটাম লেয়ারে যে সেলগুলো থাকে সেই সেলের বিভিন্ন রকম ফাংশন থাকে, একটু ফাংশনগুলো দেখা যাক কী কী ফাংশন থাকে। মেইনলি ট্যাপেটাম যে সেলগুলো সেই সেলগুলো দে হ্যাভ, ওই সেলগুলোই খুব ঠিক সাইটোপ্লাজম থাকে আর সেলগুলো মাল্টি নিউক্লিয়েট হয়। আচ্ছা, কী কী ফাংশন করে? ফাংশন হচ্ছে যে ওই ট্যাপেটাম আমরা দেখেছি ট্যাপেটাম সেলের যে লেয়ারটা, এগুলো যদি ট্যাপেটাম সেলের লেয়ার হয়, ভেতরে কী রয়েছে? এমএমসি সেল রয়েছে, মাইক্রোস্পোর মাদার সেল রয়েছে। তাহলে এই যে ট্যাপেটাম সেলগুলো, এই সেলগুলো কী করবে? এই মাইক্রোস্পোর মাদার সেল যেগুলো থাকবে সেই সেলগুলোকে নারিশমেন্ট দেবে, পুষ্টি যোগাবে, ঠিক আছে? বা মাইক্রোস্পোর মাদার সেল থেকে যে পোলেন গ্রেনগুলো ফর্মেশন হবে, পোলেন গ্রেনগুলোকে মেনলি নারিশমেন্ট দেয়। আচ্ছা, সেকেন্ড ফাংশন কি? সিক্রেট এনজাইম ক্যালেজ, ঠিক আছে? ক্যালেজ এনজাইম তৈরি করে। এই যে ট্যাপেটাম, এগুলো হচ্ছে ট্যাপেটামের যে সেলগুলো সেগুলো ক্যালেজ নামক এনজাইমটা তৈরি করে। আমরা পরে দেখব যখন ফার্টিলাইজেশন হবে, ফার্টিলাইজেশনের সময় একটা এই পিস্টিল মানে পিস্টিলের যে উপরের পোর্শনটা, এটা স্টিগমা, তারপর স্টাইল। তো এই স্টাইলের ভেতর দিয়ে একটা টিউব ফর্মেশন হয়, ঠিক আছে? ওই টিউবের ভেতরে এক ধরনের প্লাগ তৈরি হয় যেগুলোকে বলা হয় ক্যালোজ, ঠিক আছে? তো এই ভেতরে ছোট ছোট প্লাগ ফর্মেশন হয় যেগুলোকে ক্যালোজ বলা হয়। তো ওই ক্যালোজগুলোকে ব্রেক করে, ঠিক আছে? এই ক্যালোজগুলোকে ব্রেক করে কে? এই ক্যালেজ এনজাইমটা। আর এই ক্যালেজ এনজাইমটা তৈরি করছে কে? এই ট্যাপেটাম সেলগুলো, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে ট্যাপেটাম সেল, এই ট্যাপেটাম সেলগুলো ক্যালেজ এনজাইমটা তৈরি করছে, যেটা কিনা এই ক্যালোজ প্লাগগুলোকে, এই প্লাগগুলোকে ব্রেক করে দিচ্ছে। আর প্লাগগুলো যদি ব্রেক হয় তাহলে ওপরে যে পোলেন গ্রেনটা পড়ে আর কি, সেই পোলেন গ্রেন থেকে যে মেল গ্যামেট তৈরি হয়, সেই মেল গ্যামেটগুলো ভেতর দিয়ে খুব সহজে যেতে পারে। তো সেটা আমরা পরে দেখব, ফার্টিলাইজেশনে দেখব কীভাবে মেল গ্যামেটটা যাচ্ছে। তো এর যে ট্যাপেটাম সেলের যে কাজ সেটা হচ্ছে ক্যালেজ এনজাইম ফর্মেশন করা। আর এই ক্যালেজ এনজাইমটা কী করে? ক্যালোজ বা যে প্লাগগুলো ফর্মেশন হয় সেগুলোকে ডিজলভ করে, সেগুলোকে ভেঙে দেয়। নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা কাজ ট্যাপেটাম সেলের, যেটা হচ্ছে প্রোডিউস লিপিড রিচ ইউবিস গ্র্যানিউল। ট্যাপেটাম সেলগুলো এক ধরনের গ্র্যানিউলস দানা তৈরি করে যেগুলো ইউবিস গ্র্যানিউল বলা হয়। এই ইউবিস গ্র্যানিউলগুলোর মধ্যেই স্পোরোপোলেনিন থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পোরোপোলেনিনটা কী করে? মানে এই যে ট্যাপেটাম সেল যেটা স্পোরোপোলেনিন তৈরি করছে, সেইটা পরবর্তীকালে দেখা যায় পোলেন গ্রেনের বাইরের দিকে এক্সাইন বলে একটা ত্বক থাকে। এই যদি পোলেন গ্রেন হয়, পোলেন গ্রেনের বাইরের দিকে প্রথমে ইনটাইন থাকে, এই ইনটাইন থাকে, তারও বাইরে একটা লেয়ার থাকে যেগুলোকে এক্সাইন লেয়ার বলা হয়। তো ওই যে এক্সাইন লেয়ার, ওই এক্সাইন লেয়ারটা তৈরি করে স্পোরোপোলেনিন। তাহলে এই স্পোরোপোলেনিন কোথা থেকে আসছে? ট্যাপেটাম সেল, ঠিক আছে? ট্যাপেটাম সেল ওই পোলেন গ্রেনের বাইরের দিকে যে লেয়ারটা এক্সাইন লেয়ার, এই এক্সাইন লেয়ারটা তৈরি করে। আর এই এক্সাইন লেয়ারটা তৈরি হয় মেনলি এই স্পোরোপোলেনিন থেকে। আর মনে রাখতে হবে এই স্পোরোপোলেনিন ইজ নট ডিগ্রেডেড বাই এনি এনজাইম, ঠিক আছে? স্পোরোপোলেনিন একটা রেজিস্ট্যান্ট, মোস্ট রেজিস্ট্যান্ট ইন দ্য প্ল্যান্ট কিংডম, ঠিক আছে? এটা কোনো হাই টেম্পারেচার হোক বা স্ট্রং যদি অ্যাসিড বা অ্যালকালি কোনো কিছুর দ্বারাই এটাকে, এই স্পোরোপোলেনিনটাকে ডিজলভ করা যায় না, বা কোনো এনজাইম কিন্তু ডিজলভ করতে পারে না। তাই জন্য এই স্পোরোপোলেন বা এই পোলেন গ্রেনের বাইরের দিকে স্পোরোপোলেনিন থাকে বলে এই পোলেন গ্রেনগুলো মাইক্রোফসিল হিসাবে প্রিজার্ভ করা খুব সহজ হয়। তো এইখান থেকে এই ইনফরমেশনটা মনে রাখতে হবে যে স্পোরোপোলেনিন দিয়ে এই বাইরের দিকে যে লেয়ারটা দেখালাম সেই লেয়ারটা তৈরি হয়, মানে এক্সাইন লেয়ারটা তৈরি করতে সাহায্য করে। এছাড়াও পোলেন কিট ফর্মেশন করতে সাহায্য করে। পোলেন গ্রেনের বাইরের দিকে এক ধরনের ইয়েলোইশ স্টিকি লিপিড রিচ সাবস্ট্যান্স থাকে, লিপিড সমৃদ্ধ সাবস্ট্যান্স থাকে যেগুলোকে পোলেন কিট বলা হয়, সেটাও কিন্তু স্পোরোপোলেনিন তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা, এই ট্যাপেটাম সেলগুলো সাধারণত দু ধরনের ট্যাপেটাম সেল হয়, এক ধরনের হচ্ছে সিক্রেটারি সেল আর একটা অ্যামিবয়েড সেল। তো এই হচ্ছে টোটাল অ্যান্থার সম্পর্কে। আচ্ছা, তো ভেতরের দিকে আমি দেখিয়েছিলাম অ্যান্থারের, এই যে ভেতরের যে সেলগুলো ব্ল্যাক কালারের যে সেলগুলো দেখিয়েছি, এই ব্ল্যাক সেলগুলোকে বলেছি এমএমসি ডিপ্লয়েড সেল বা মাইক্রোস্পোর মাদার সেল। তো এই মাইক্রোস্পোর মাদার সেলগুলোর একটু পরেই বললাম মিওসিস হয়, ঠিক আছে? তো মিওসিস হলে
এই যে এখানে দেখানো হয়েছে মাইক্রোস্পির মাদার সেল বা ডিপ্লয়েড সেল যেগুলো, সেগুলোর মিওসিস হয়। তো আমরা এটা জানি যে একটা সেল যদি সেলের মিওসিস হয়, মিওসিস হলে সেটা থেকে প্রথমে দুটো সেল ফর্মেশন হয় এবং দুটো থেকে সে আলটিমেটলি চারটে হ্যাপ্লয়েড সেল ফর্মেশন হয়। যেটা ডিপ্লয়েড থাকে সেই ডিপ্লয়েড থেকে চারটে কিন্তু হ্যাপ্লয়েড সেল ফর্মেশন হয়। এগুলো কিন্তু সেল ডিভিশনের চ্যাপ্টারে আগেই করা হয়েছে, তো এগুলো আগের চ্যাপ্টারে আছে, সেখান থেকে একটু দেখে নিতে হবে। তো এই যে প্রসেসটা এটা কিন্তু মিওসিস, ঠিক আছে। তাহলে এই যে এখানে মিওসিস প্রসেসটা হচ্ছে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে মাইক্রোস্পোর মাদার সেল ডিপ্লয়েড সেল, সেটার মিওসিস হয়, আর মিওসিস হলে চারটে সেল তৈরি হয়। এই চারটে সেলকে বলা হয় মাইক্রোস্পোর টেট্রাড, ঠিক আছে। চারটে সেল তৈরি হয়। তো চারটে সেল যেগুলো তৈরি হয় সেগুলো কিভাবে থাকে, কিভাবে সজ্জিত থাকে, তো সেই সজ্জারীতিটা এখানে দেখানো হয়েছে, যেটা কিনা অ্যারিস্টোলোসিয়া স্পিসিসে দেখানো হয়েছে। যে এই যে মাইক্রোস্পোর টেট্রাডগুলো যেগুলো ফর্মেশন হচ্ছে, সেই মাইক্রোস্পোর টেট্রাডগুলো কিভাবে সজ্জিত হয়েছে, চারটে কিভাবে সজ্জিত হয়। এটা টেট্রাহেড্রাল হিসাবে হতে পারে, মানে তিনটে মাইক্রোস্পোর এভাবে থাকতে পারে আর একটা পিছনে থাকতে পারে, যেটাকে টেট্রাহেড্রাল বলা হয়। আইসো বাইল্যাটেরাল হতে পারে, মানে আইসো মানে সমান, বাইল্যাটেরাল মানে দুপাশে সজ্জিত রয়েছে, লাইনিয়ার মানে রৈখিকভাবে সজ্জিত রয়েছে, এরকম টি শেপের হতে পারে বা ডেকিউসেট টাইপের হতে পারে। তো এই যে এগুলো হচ্ছে এই যে মাইক্রোস্পোর টেট্রাড, সেই টেট্রাডগুলো এইভাবে সজ্জিত হতে পারে। তো এইটা মনে রাখতে হবে যে মেগাস্পোর মাদার সেল, সেই মেগাস্পোর মাদার সেল থেকে চারটে মাইক্রোস্পোর তৈরি হয়। এই চারটে মাইক্রোস্পোর এইভাবে প্রত্যেকটাতে দেখানো হয়েছে। এখানে আরেকটু ইনফরমেশন রয়েছে, যে ইনফরমেশনগুলো একটু মনে রাখতে হবে। কী কী ইনফরমেশন রয়েছে, যেমন প্রথমে বলা হচ্ছে কম্পাউন্ড পোলেন গ্রেন, মানে যখন চারটে পোলেন গ্রেন একসাথেই অ্যাটাচই থাকে সব সময়, সেগুলোকে বলা হয় কম্পাউন্ড পোলেন গ্রেন। জ্যাট্রোপা, জুনকাস এইগুলোতে দেখা যায়। পলিনিয়াম আর ট্রান্সলেটার, যেটা আকন্দ গাছে দেখা যায়, আকন্দর ফুলে দেখা যায়, ক্যালোট্রোপিসে দেখা যায় আর কি। পলিনিয়াম কি, অল দ্য পোলেন গ্রেনস অফ অ্যান্থার লোব রিমেন ইউনাইটেড ইন এ সিঙ্গেল স্যাক, ঠিক আছে। সমস্ত পোলেন গ্রেনসগুলো, অ্যান্থার লেবের সমস্ত পোলেন গ্রেনগুলো যেগুলো ফর্মেশন হয় আলটিমেটলি, সেগুলো একসাথে যুক্ত হয়ে থাকে একটা স্যাকের মধ্যে। সেই স্যাকটাকে বলা হয় পলিনিয়া বা পলিনিয়াম। তো এটা আকন্দ গাছে দেখা যায়। এবং পলিনিয়ামেই ট্রান্সলেটার যুক্ত থাকে। দুটো পলিনিয়া অফ অ্যাডজাসেন্ট অ্যান্থার্স আর অ্যাটাচ টু প্রডিউস এ ট্রান্সলেটার। আচ্ছা, আর একটা ইনফরমেশন এখান থেকে, পলিস্পার্মি। পলিস্পার্মি মোর দ্যান 4 স্পোর ইন টেট্রাড। আমরা তো টেট্রাডে সবসময়, একটু আগে যে ছবিটাই দেখলাম, এই যে টেট্রাডে চারটে করে আছে, ঠিক আছে। তো এই চারটের বেশি যদি থাকে তখন সেটাকে বলা হবে পলিস্পোরি। পলি মানে অনেক, স্পোর মানে স্পোর, মাইক্রোস্পোর। মোর দ্যান 4 স্পোর ইন টেট্রাড, এটা কাসকুটাতে দেখা যায়। কাসকুটা একটা পরজীবী গাছ, স্বর্ণলতা। আচ্ছা, এরপরে যেটা, সেটা হচ্ছে পোলেন গ্রেন কিভাবে তৈরি হয়। মানে পোলেন গ্রেন তৈরি হয় না, পোলেন গ্রেনের গঠনটা কীরকম হয়, স্ট্রাকচারটা কীরকম হয়। আচ্ছা, এখানে ছবিতে আগে দেখে নিই আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে পোলেন গ্রেন যে টেট্রাডগুলো থাকে, ধরে নিলাম এইটা একটা টেট্রাড, এখানে চারটে রয়েছে, একটা, দুটো, তিনটে, নিচে একটা, চারটে। তো এই চারটের মধ্যে থেকে একটাকে যখন সেপারেট করা হচ্ছে পোলেন গ্রেন, তখন এই স্ট্রাকচারটা, ঠিক আছে। তো এই স্ট্রাকচারটায় কি আছে, এই স্ট্রাকচারটায় দেখা যাক। যে স্ট্রাকচারটা থাকছে সেই স্ট্রাকচারটায় বড় যে সেলটা, সেই সেলটাকে বলা হয় টিউব সেল। আর তার ভেতরেই, তার সাইটোপ্লাজমেই একটা সেল ভাসমান অবস্থায় থাকে, যেটাকে বলা হয় জেনারেটিভ সেল। মানে ওই যে পোলেন গ্রেনটা দেখালাম, এই যে চারটে সেল থাকে, এই চারটে সেলের একটা সেলকে যখন আমরা এই টোটাল বলছি, সেই একটা সেল আবার ডিভাইড করে যায়, ডিভাইড করে গিয়ে একটা লার্জ সেল তৈরি করে এবং একটা স্মল সেল তৈরি করে, ঠিক আছে। তাহলে এগুলো মাইটোসিস পদ্ধতিতে ডিভিশনটা হচ্ছে। তাহলে যে লার্জ সেলটা সেটাকে টিউব সেল বলা হয়, আর যে স্মল সেলটা তৈরি থাকছে সেটাকে জেনারেটিভ সেল বলা হয়, ঠিক আছে। তাহলে পোলেন গ্রেন প্রথমে ছিল, পোলেন গ্রেনটা কি হলো, পোলেন গ্রেনটা যে ছিল, সেই পোলেন গ্রেনটা ডিভাইড হয়ে গেল, মাইটোসিস পদ্ধতিতে ডিভাইড করে গিয়ে একটা বড় টিউব সেল ফর্মেশন করলো, এবং টিউব সেলের ভেতরেই আর একটা সেল রয়েছে, সেটাকে জেনারেটিভ সেল বলা হচ্ছে। আচ্ছা, আর কি আছে এখানে, টিউব সেলের নিউক্লিয়াস দেখা যাচ্ছে, জেনারেটিভ সেলের নিউক্লিয়াস রয়েছে, আর এই যে সেলটা, এই সেলের বাইরের দিকে যে ব্লু কালারের লেয়ারটা দেখানো হয়েছে, এই লেয়ারটা হচ্ছে
ইনটাইন লেয়ার, আর বাইরের দিকে একটা পিঙ্ক কালারের লেয়ার দেখানো হয়েছে, সেটা হচ্ছে এক্সাইন লেয়ার। দুটো লেয়ার থাকে, ঠিক আছে, পোলেন গ্রেনের দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে আউটার এক্সাইন, ইনার ইনটাইন, ঠিক আছে। তাহলে ইনার যেটা সেটা ইনটাইন, আর বাইরের যেটা সেটা আউটার এক্সাইন লেয়ার, ঠিক আছে। এবং দেখা যাচ্ছে যে এক্সাইন লেয়ারগুলোর মাঝে মাঝে ফাঁকা অংশ রয়েছে, সেগুলোকে বলা হচ্ছে জার্ম পোর। কারণ একটু আগেই আমি বললাম যে এক্সাইন যে লেয়ারটা সেটা কিন্তু স্পোরোপোলেনিন দিয়ে তৈরি, সেটা কিন্তু খুব রেজিস্ট্যান্ট একটা পদার্থ, এবং ওই রেজিস্ট্যান্ট হওয়ার জন্য এই যে লেয়ারটাকে ব্রেক করা যায় না খুব সহজেই। তাহলে এই পোলেন গ্রেন থেকে তো ফার্টিলাইজেশন হতে হবে, তো ফার্টিলাইজেশন হওয়ার জন্য এটা এইভাবে ইভলিউটেড হয়েছে, এখান থেকে জার্ম পোর তৈরি হয়ে আছে। সেই জার্ম পোর দিয়ে কিন্তু এই জেনারেটিভ যে সেলটা, সেই সেলটা ভেতরের দিকে চলে যাবে এবং গিয়ে সেটা ফার্টিলাইজ করবে। তো সেটা পরে দেখা যাবে কিভাবে কি হয়। তো এখান থেকে এটাই জেনে রাখতে হবে যে পোলেন গ্রেন যেটা সেটা কিন্তু 2 সেল স্টেজে গিয়ে থাকছে, একটা হচ্ছে টিউব সেল বড়টা, আর ভেতরের দিকেরটা জেনারেটিভ সেল, এবং জার্ম পোর থাকছে, এবং বাইরের দিকে দুটো লেয়ার, আউটার এক্সাইন অ্যান্ড ইনার ইনটাইন। ইনটাইন যে লেয়ারটা সেটা মেনলি সেলুলোজ অ্যান্ড পেকটিন দিয়ে তৈরি, ঠিক আছে, মানে কার্বোহাইড্রেট দিয়ে তৈরি। আর আউটার যে এক্সিন লেয়ারটা সেটা মেড উইথ হাইলি রেজিস্ট্যান্ট ফ্যাটি সাবস্ট্যান্স স্পোরোপোলেনিন। এটা তো আগেই বলেছি যে এক্সাইন লেয়ারটা স্পোরোপোলেনিন দিয়ে তৈরি, তাহলে এটা মনে রাখতে হবে, স্পোরোপোলেনিন সেটা ফ্যাটি সাবস্ট্যান্ট আউটার লেয়ারটা, আর ইনার যে লেয়ারটা রয়েছে ভেতরের দিকের ব্লু কালারের ইনার লেয়ারটা ইনটাইনটা কি কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, সেলুলোজ অ্যান্ড পেকটিন। এগুলো কিন্তু সব এনসিআরটিতে দেওয়া রয়েছে, আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি সব কিছু। আচ্ছা, এই যে সেলটা 2 সেল স্টেজে রয়েছে, সেটা আবার পরবর্তীকালে কিভাবে কি হয় সেটা এখানে দেখানো হয়েছে। এইখানটায় যখন স্টিগমা মানে গর্ভমুণ্ডে গিয়ে এটা পতিত হয় পোলেন গ্রেনটা, এটা ফার্টিলাইজেশনে যদিও আমরা দেখব, তখন কি হয়, তখন বড় সেলটা টিউব সেল হিসেবেই থাকে, এবং ভেতরের যে জেনারেটিভ সেলটা রয়েছে সেই জেনারেটিভ সেলটা আবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে যায়। তো মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটো সেল তৈরি করে, এবং সেইটা দেখা যায় এই গর্ভমুণ্ডের ভেতর দিয়ে যে টিউবটা ফর্মেশন হচ্ছে ওই টিউবের ভেতর তৈরি হয়, ঠিক আছে। টিউবের ভেতরে ওই জেনারেটিভ সেল যেটা রয়েছে, জেনারেটিভ সেলটা ভেতরের দিকে চলে যায় এবং ভেতরের দিকে গিয়ে দুটো মেল গ্যামেট তৈরি করে, কোনটা, জেনারেটিভ সেলটা, ঠিক আছে। টিউব সেলটা কি করছে, টিউব ফর্মেশন করছে, টিউব সেলটা, এই যে টিউব সেলটা টিউব ফর্মেশন করে গর্ভমুণ্ডের উপরে, আর জেনারেটিভ সেল যেটা থাকে সেই জেনারেটিভ সেলটা ভেতরের দিকে চলে যায় এবং ভেতরের দিকে গিয়ে দুভাগে ভাগ হয়ে যায়। মানে জেনারেটিভ সেলটা অ্যাকচুয়ালি মাইটোসিস হয় আর কি, মাইটোসিস হলে দুটো মেল গ্যামেট তৈরি হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আর একটা ইনফরমেশন, তিনটে জিনিস, পোলেন ভায়াবিলিটি, পোলেন অ্যালার্জি অ্যান্ড পোলেন প্রোডাক্টস। আচ্ছা, এগুলো আমি এনসিআরটি থেকে বলে দিচ্ছি। তো এনসিআরটির প্রথমে যেটা বলা হয়েছে যে ফ্লাওয়ার সম্পর্কে বলেছে, এটা একটা ফ্যাসিনেটিং অর্গান, খুব সুন্দর অর্গান, যেটা অ্যাঞ্জিওস্পার্মে থাকে, অ্যাট্রাকটিভ অর্গান। তো এখান থেকে এই জিনিসগুলো একটু স্টাডি করতে হবে। তারপরে এই যে ফ্লাওয়ারের স্ট্রাকচারটা আমি বুঝিয়ে দিয়েছি। আচ্ছা, প্রি ফার্টিলাইজেশন ইভেন্ট, প্রি ফার্টিলাইজেশনের কী কী, মানে যে ইভেন্টগুলো হয় ফার্টিলাইজেশনের আগে, সেগুলো হচ্ছে স্টিগমা, স্টাইলোভারি বা এদিকে অ্যান্থার, পোলেন স্যাক, এগুলো স্ট্রাকচার সম্পর্কে বলা রয়েছে, স্ট্রাকচারাল কম্পোনেন্টগুলো। তো এগুলোর আমি বলে দিয়েছি, স্ট্যামেন, মাইক্রোস্পোরাঞ্জিয়া, পোলেন গ্রেন সম্পর্কে আমি বলেছি। এই যে এখানে বলেছে যে বাইলোবড অ্যাঞ্জিওস্পার্মে যেটা দেখা যায় আর কি, অ্যাঞ্জিওস্পার্মের অ্যান্থারটা, এই যে অ্যান্থারটা বাইলোব স্ট্রাকচার হয়, হ্যাঁ, যেটাকে ডাইথেকাস বলা হয়। থেকা মানে দুটো ভাল্ব থাকে, আর লোব, থেকা মানে, আচ্ছা, যে ট্যাপেটাম লেয়ার সম্পর্কে বলে দিয়েছি, এবং ভেতর দিকে স্পোরোজেনাস টিস্যু থাকে, যেটা এমএমসি বা মাইক্রোস্পোর মাদার সেল ফর্মেশন করে। আর মাইক্রোস্পোর মাদার সেল থেকে মিওসিস পদ্ধতিতে কি হয়, মাইক্রোস্পোর মাদার সেল যেটা ডিপ্লয়েড থাকে, সেই ডিপ্লয়েড সেল থেকে মিওসিস পদ্ধতিতে মাইক্রোস্পোর টেট্রাড তৈরি হয়, ঠিক আছে, মাইক্রোস্পোর টেট্রাড। সেটাকে মাইক্রোস্পোরোজেনেসিস বলা হয়, ঠিক আছে। মাইক্রোস্পোর টেট্রাড এমএমসি থেকে যেটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস।
আচ্ছা, এখানে এনসিইআরটির ছবিটা যে আমি বললাম যে 4টে লেয়ার থাকে বাইরের দিকে, একদম এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার থাকে, তারপর এমএমসি লেয়ার, মানে এই যে ভেতরের দিকে সেলগুলো এগুলো এমএমসি। আর এমএমসির আগে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে ট্যাপেটাম, খুব ইম্পর্টেন্ট একটা লেয়ার। এটা দেখানো হচ্ছে যে যখন ডেহিসেন্স হচ্ছে তখন পোলেন গ্রেনগুলো, মানে বিদারণ হচ্ছে যখন, তখন পোলেন গ্রেনগুলো বেরিয়ে আসছে, পোলেন গ্রেন ফর্মেশন হয়ে গেছে। তো এই যে পোলেন গ্রেন ফর্মেশন হওয়া, এটাই মাইক্রোস্পোরোজেনেসিস পদ্ধতি, ঠিক আছে, যেটা মিওসিস পদ্ধতিতে হচ্ছে, এবং মাইক্রোস্পোর টেট্রাড তৈরি হয়। এই যে পোলেন গ্রেনগুলো, পোলেন গ্রেনের বাইরে দুটো লেয়ার থাকে, এক্সাইন লেয়ার, এবং এক্সাইনে স্পোরোপোলেনিন থাকে, হুইচ ইজ দ্য মোস্ট রেজিস্ট্যান্ট অর্গানিক মেটেরিয়াল নোন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আচ্ছা, আর এখান থেকে এই যে পোলেন গ্রেনটা 2 সেল স্টেজে থাকে, এই যে বড় সেলটা ডিভাইড করে যায়, এবং বড় সেলটা ডিভাইড করে গেলে ভেজিটেটিভ সেল অ্যান্ড জেনারেটিভ সেল। তো 2 সেল স্টেজটাকে দেখানো হয়েছে, ভেজিটেটিভ অ্যান্ড জেনারেটিভ সেল। আচ্ছা, পোলেন গ্রেনস অফ মেনি স্পিসিস কজ সিভিয়ার অ্যালার্জি, যেটা বলছিলাম যে 3টে বিষয় এখানে রয়েছে। পোলেন গ্রেন যেগুলো সেগুলো অ্যালার্জি তৈরি করে, বা ব্রঙ্কিয়াল অ্যাফ্লিকশন ইন সাম পিপল, অফেন লিডিং টু ক্রনিক রেসপিরেটরি ডিসঅর্ডার লাইক অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এগুলো পোলেন গ্রেন যেগুলো সেগুলো এইসব রোগ সৃষ্টি করতে পারে। এছাড়াও আর একটা ইম্পর্টেন্ট টপিক যে পার্থেনিয়াম, যেটাকে ক্যারট গ্রাসও বলা হয়, ঠিক আছে। তো এই জিনিসটা ইন্ডিয়াতে এক্সোটিক স্পিসিস হিসেবে এসে গেছে। সেটা কি করছে, মানে গম যখন ইম্পোর্ট করা হয়েছিল তখন এটাও চলে এসেছিল, যেটা হচ্ছে পোলেন অ্যালার্জি সৃষ্টিতে খুব একটা ভূমিকা পালন করে এটা, পার্থেনিয়াম বা ক্যারট গ্রাস। আচ্ছা, পোলেন গ্রেনস আর রিচ ইন নিউট্রিয়েন্টস। তো পোলেন গ্রেনকে অনেকে সাপ্লিমেন্ট খাবার হিসাবে ব্যবহার করে। তো পোলেন গ্রেন কনজাম্পশন হ্যাজ বিন ক্লেম টু ইনক্রিজ পারফরমেন্স অফ অ্যাথলিটস অ্যান্ড রেস হর্সেস, যেখানে কিছু ছবি দেওয়া আছে পোলেন প্রোডাক্টের। আচ্ছা, এই যে টপিকটা, এই প্যারাটা, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমি একটু বলে দিই, মানে ভায়াবিলিটি, এই জায়গাটা হচ্ছে ভায়াবিলিটি। ভায়াবিলিটি বলতে পোলেন গ্রেনটা কতদিন থাকছে, তারপরে ফার্টিলাইজেশনে হেল্প করছে আর কি। তো এক একটা স্পিসিসে এক এক রকম দেখা যায়, সেটা এখানে আলোচনা হয়েছে। হোয়েন ওয়ান্স দে আর শেড, যখন পোলেন গ্রেনগুলো শেড হয়ে যায়, হ্যাভ টু ল্যান্ড টু স্টিগমা বিফোর দে লুজ ভায়াবিলিটি ইফ দে হ্যাভ টু ব্রিং অ্যাবাউট ফার্টিলাইজেশন। হাউ লং ডু ইউ থিঙ্ক দ্য পোলেন গ্রেনস রিটেইন ভায়াবিলিটি, কতদিন ভায়াবেল থাকে, কতদিন পর্যন্ত ওর একটা পিরিয়ড থাকে যার মধ্যে ও হয়তো পলিনেশন করতে পারবে, ফার্টিলাইজেশন করতে পারবে। হ্যাঁ, দ্য পিরিয়ড ফর হুইচ পোলেন গ্রেনস রিমেন ভায়াবেল ইজ হাইলি ভ্যারিয়েবল অ্যান্ড টু সাম এক্সটেন্ট ডিপেন্ডস অন দ্য প্রিভেইলিং টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি, ঠিক আছে। তাহলে এই দুটো ব্যাপারের ওপর পোলেনের ভায়াবিলিটি কিন্তু ডিপেন্ড করছে। ইন সাম সিরিয়াল, কিছু দানা শস্য আছে যেমন রাইস, হোয়েট, পোলেন গ্রেনস লস ভায়াবিলিটি উইদিন 30 মিনিটস, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই সমস্ত জিনিসগুলোর ক্ষেত্রে, মানে রাইস, হোয়েট, এদের ক্ষেত্রে 30 মিনিটের মধ্যে কিন্তু ভায়াবিলিটিটা লস হয়ে যায়। অ্যান্ড ইন সাম মেম্বার্স রোজেসি, লেগুমিনেসি, সোলেনেসি, এই 3টে ফ্যামিলি এখানে ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে। এই 3টে ফ্যামিলিতে কী হয়, দে মেনটেন ভায়াবিলিটি ফর মান্থস, 1 মাস পর্যন্ত কিন্তু পোলেন গ্রেন ভায়াবেল থাকতে পারে। ইউ মে হ্যাভ হার্ড দ্য স্টোরিং সিমেন্স পাম্পস অফ মেনি অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যানস ফর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের জন্য অনেক সময় হিউম্যানের সিমেন্ট বা স্পাম স্টোর করা হয় লিকুইড নাইট্রোজেনে। তো ঠিক একইভাবে পোলেন গ্রেনকেও কিন্তু লিকুইড নাইট্রোজেন -196°C স্টোলেন গ্রেনগুলোকে কিন্তু পোলেন যে ব্যাংক রয়েছে সেখানে স্টোর করা যেতে পারে, ঠিক আছে। তো এইটুকুই প্রথম টপিকটা সম্পর্কে। নেক্সট টপিকে আমরা মেগাস্পোরোজেনেসিস সম্পর্কে আলোচনা করব।